রাসায়নিক হামলার শিকার হতে পারে ফ্রান্স, আশঙ্কা ফরাসি প্রধানমন্ত্রীর। প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী নিহতের বিষয়ে নিশ্চিত হতে চলছে তদন্ত। হামলার আশঙ্কায় সুইডেন ও মেক্সিকোয় নিরাপত্তা জোরদার, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মার্কেলের। এবার চীন ও নরওয়ের জিম্মি দুই নাগরিককে হত্যা করল আইএস। জঙ্গি দমনে আন্তর্জাতিক জোট গঠনে জাতিসংঘে প্রস্তাব তুলছে রাশিয়া। এবং যুক্তরাষ্ট্রের শরণার্থী প্রবেশে কড়াকড়ি আরোপে কংগ্রেসে রিপাবলিকানদের বিল উত্থাপন, ভেটো দেওয়ার ঘোষণা ওবামার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। আন্তর্জাতিক সময় যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি দেশের কিছু খবর। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ও জামায়াত নেতা আলী হাসান মুজাহিদের সঙ্গে কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন তাদের পরিবারের সদস্যরা। দুপুর 12:30টার দিকে কেন্দ্রীয় কারাগারে আসেন সালাউদ্দিনের পরিবারের সদস্যরা। 3টি গাড়ি নিয়ে তার স্ত্রী ফারহাদ কাদের চৌধুরী ও ছেলে হুমাম কাদের চৌধুরী সহ পরিবারের অন্যান্য সদস্যরা দেখা করতে আসেন। আসার পরপরই তাদেরকে কারাগারে প্রবেশের সুযোগ করে দেন জেল কর্তৃপক্ষ। প্রায় 1 ঘন্টা অবস্থানের পর পরিবারের 15 সদস্য বেরিয়ে যান। এ সময় সংবাদকর্মীরা কথা বলতে চাইলে তারা রাজি হননি। এরপর দুপুর 1:45টার দিকে কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুজাহিদের সঙ্গে দেখা করতে আসেন তার পরিবারের সদস্যরা। মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর সহ 7 জন কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে দেখা করেন। মুজাহিদের সাথে দেখা করে তার ছেলে সাংবাদিকদের জানান, আইনজীবীদের সাথে কথা বলে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই মুহূর্তে রাজধানীর কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সেখানকার খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, আপনি যেমনটি বলছিলেন যে এই দুই যুদ্ধাপরাধী বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদ তাদের পরিবারের সদস্যরা তাদের সঙ্গে দেখা করে গেছেন। তো এর পরপর আমরা যেটি দেখেছি যে এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় কারাগারের সামনে আর খুব বেশি ভিড় নেই, কিন্তু নিরাপত্তার যে কড়াকড়িটা আজকে সকাল থেকে শুরু হয়েছিল সেইটি কিন্তু এখনো পর্যন্ত বলবৎ রয়েছে। আপনি জানেন যে কেন্দ্রীয় কারাগারে বিভিন্ন বন্দী বিভিন্ন সময় মুক্তি পায়, নতুন করে বন্দী আনা হয়, সারাদিনই একটা কর্মযজ্ঞ এখানে চলে এবং সে সময় কিন্তু বিভিন্ন বন্দীদের স্বজনরা কেন্দ্রীয় কারাগারের সামনে সবসময় একটি ভিড় করে থাকেন। তো আজকে আমরা দেখছি সেই ধরনের ভিড় রয়েছে, কিন্তু হচ্ছে যা সাধারণ বন্দীদের যারা আত্মীয় স্বজনরা আছেন কিংবা যারা মুক্তি পাচ্ছেন তাদেরকে কিন্তু খুব বেশি কাছাকাছি আজকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না নিরাপত্তার কারণে। এবং আরেকটা বিষয় আপনাকে যেটি আমরা জানিয়েছিলাম যে সকাল থেকে আমরা দেখেছিলাম যে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী হাসান মুজাহিদ তাদের পরিবারের সদস্যরা তাদের সঙ্গে দেখা করতে আসবেন। তো সেই কারণে কেন্দ্রীয় কারাগারের সামনের রাস্তায় যানবাহন চলাচল এক সময় সীমিত করা হয়েছিল এবং এক পর্যায়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু এই মুহূর্তে আমরা যেটি দেখি যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে, কিন্তু সেটিও কিন্তু সীমিত আকারে, শুধুমাত্র নির্দিষ্ট কিছু যানবাহন, অ্যাম্বুলেন্স কিংবা জরুরি কোনো যে আপনি জানেন যে এইদিকে মিটফুড হাসপাতাল থেকে যে কেন্দ্রীয় যে পাইকারি ওষুধের বাজার রয়েছে সেই সময় ওষুধের কিছু গাড়ি চলাচল করে সেই ধরনের গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে। এছাড়া যে এইদিকে চকবাজারের ব্যবসায়ীদের যে নিত্য পণ্য, যে ব্যবসায়িক পণ্য সেইগুলো আনা নেওয়ার যেসব যানবাহন সেইগুলো শুধু চলাচল করতে দেওয়া হচ্ছে। এছাড়া এমনিতে সাধারণ মানুষের রিক্সা কিংবা অন্যান্য গাড়ি খুব বেশি এইদিকে আসতে দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন যে নিরাপত্তার স্বার্থেই তারা এই কাজটা এখানে করেছেন এবং এটি আরও কিছুদিন চলবে, এমনটাই আমরা এখানে জেনেছি। আরও নিরাপত্তার বিষয়ে আরও কিছু বিষয় জানাতে চাই আপনাকে, সেটি হচ্ছে যে আপনি জানেন যে এমনি স্বাভাবিক সময়ে কেন্দ্রীয় কারাগারের ফটকে হচ্ছে কারা পুলিশ যারা রয়েছে তারাই শুধুমাত্র দায়িত্ব পালন করেন, কিন্তু আজকে আমরা সকাল থেকেই দেখেছি যে কারা পুলিশের সঙ্গে কিন্তু কেন্দ্রীয় ফটকের সামনে র্যাবের সদস্যরা অবস্থান নিয়েছেন, পুলিশের সদস্যরা অবস্থান নিয়েছেন। আর এছাড়া আশপাশের এলাকাগুলোতেও কিন্তু র্যাব পুলিশের সদস্যরা আছেন। কিছুক্ষণ পরপরই এখানে পুলিশ এবং র্যাবের গাড়ি টহল দিচ্ছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনও কিন্তু এসব এলাকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। তো সবকিছু মিলিয়ে আমরা যেটি বলতে পারি যে কেন্দ্রীয় কারাগার এলাকায় কিন্তু জোরদার নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আর এইদিকে কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের সঙ্গে কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম, তো তাদের একটি সূত্র আমাকে যেটি জানিয়েছে যে কালকে এই দুই যুদ্ধাপরাধীর যেই রিভিউ নিষ্পত্তি হয়ে গেছে সেই রিভিউ নিষ্পত্তির যে আদেশের কপিটি সেটি এখনো পর্যন্ত তাদের কাছে এসে পৌঁছয়নি। তো কেন্দ্রীয় কারাগার থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। জায়েদ, মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী হাসান মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যরা তাদের সাথে দেখা করতে কেন্দ্রীয় কারাগারে গিয়েছিলেন। কারাগার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল।
ফিরছি আন্তর্জাতিক সময়। ফ্রান্সের যৌথ বাহিনীর অভিযানে প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী আব্দেল হামিদ আবাউদ নিহত হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে কাজ করছেন ফরাসি তদন্তকারীরা। এর আগে ওয়াশিংটন পোস্টের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম প্যারিসের সান দেনি এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে আবাউদ নিহত হওয়ার খবর জানায়। বুধবারের অভিযানে নিহত হয় এক আত্মঘাতী হামলাকারী সহ অন্তত 2 জন। এই অভিযানের মাধ্যমে আবারও বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা রুখে দেওয়ার কথা জানায় ফরাসি কর্তৃপক্ষ। প্যারিসে শহরতলির সানদেনি এলাকায় বুধবার ফরাসি যৌথ বাহিনীর অভিযানে ভবনের ভেতর ও বাইরে থেকে 8 জনকে আটক করা হয়। এদের মধ্যে প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত আব্দেল হামিদ আবাউদ কিংবা অন্যতম সন্দেহভাজন সালাহ আব্দে সালাম নেই বলে জানায় কর্তৃপক্ষ। তবে আবাউদকে লক্ষ্য করেই এই অভিযান পরিচালনা করায় নিহতদের মধ্যে সে থেকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রায় 7 ঘন্টার রুদ্ধশ্বাস এই অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে ফ্রান্সের চিফ প্রসিকিউটর ফ্রাঁসোয়া মোলিন্স ফ্রান্সে আবারও বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার কথা জানান। অভিযানে সন্দেহভাজন 8 সন্ত্রাসীকে গ্রেফতার করেছি আমরা। এদের মধ্যে 7 জন পুরুষ ও 1 নারী রয়েছে যাদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। অভিযানে নিহত 2 সন্ত্রাসীর পরিচয় শনাক্ত করতেও তদন্ত কাজ চলছে। এছাড়াও অভিযানে আমাদের 5 পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। এদিকে বৃহত্তর স্বার্থে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে একজোট হতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। বুধবার প্যারিসে অনুষ্ঠিত দেশটির নগর মেয়রদের এক সম্মেলনে এ কথা বলেন তিনি। আমি জানি আমাদের বিভিন্ন মিত্র রাষ্ট্রগুলোর মধ্যে মত ও আদর্শগত ভিন্নতা রয়েছে, তবে আমি বলতে চাই পুরো বিশ্বের জন্য যারা হুমকি, সেই আইএসকে ধ্বংস করতে হলে আমাদের সবাইকে একজোট হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে। তবেই তাদের পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে। এদিকে প্যারিস হামলায় নিহতদের স্মরণে বাতাক্লা কনসার্ট হলের সামনে বুধবার জড়ো হন ফ্রান্সে বসবাসরত ইরানি নাগরিকরা। তারা এ ধরনের কর্মকাণ্ডকে ইসলাম বিরোধী উল্লেখ করে সন্ত্রাস দমনে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। যে কোনো সময় সন্ত্রাসী গোষ্ঠীর রাসায়নিক হামলার শিকার হতে পারে ফ্রান্স। প্যারিস হামলার পর দেশটিতে জরুরি অবস্থার সময়সীমার মেয়াদ বাড়ানোর বিষয়ে বৃহস্পতিবার পার্লামেন্টে এক অধিবেশনে এমন আশঙ্কা প্রকাশ করেন ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস। তিনি বলেন, ফ্রান্স, ইরাক ও সিরিয়ায় যে ভূমিকা রাখছে শুধু সেজন্যই প্যারিসকে সন্ত্রাসীরা লক্ষ্যে পরিণত করেনি, বরং তারা ফরাসি মতাদর্শেরও বিরুদ্ধে। পুরো ইউরোপের নিরাপত্তার স্বার্থে সব দেশকে গোয়েন্দা তথ্য বিনিময়ের পরামর্শ দেন ম্যানুয়েল ভলস। আজই পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে ফ্রান্সের জরুরি অবস্থার মেয়াদ আরও 3 মাস বাড়ানো হতে পারে। এর আগে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর প্রস্তাব করেন। প্যারিসে হামলার পর নতুন করে সন্ত্রাসী হামলার আশঙ্কায় সীমান্ত এলাকা ও বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করেছে মেক্সিকো সরকার। এছাড়াও সম্ভাব্য হামলার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সুইডেন জুড়েও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। এদিকে প্যারিসে হামলায় নিহতদের স্মরণে বিশ্বব্যাপী নানা ধরনের কর্মসূচি অব্যাহত রয়েছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের মেলনবিক এলাকায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অংশ নেন সেখানকার 2000-এরও বেশি বাসিন্দা। প্যারিস হামলায় নিহতদের স্মরণে বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের কেন্দ্রীয় চত্বরে এভাবেই মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অংশ নেন মোলেনবিক এলাকার 2000-এরও বেশি বাসিন্দা। এ সময় হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিশ্বব্যাপী সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াইয়ে সংহতিও প্রকাশ করেন তারা। কিছু খারাপ মানুষের জন্য আমাদেরকেও আজ মানুষ খারাপ চোখে দেখছে, কিন্তু আমরা বলতে চাই মোলেনবিক বিপজ্জনক কোনো শহর নয়। এটি একটি শান্তির শহর। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা এখানে শান্তিতে বসবাস করছি। আমরা সবাই সন্ত্রাস ও সন্ত্রাসীদের বিরুদ্ধে, আমরা সবাই শান্তির পক্ষে। প্যারিসে হামলার পর নতুন করে সন্ত্রাসী হামলার আশঙ্কায় সীমান্ত এলাকা ও বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করেছে মেক্সিকো। সম্ভাব্য হামলার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সুইডেন জুড়েও। সেই সঙ্গে সন্দেহভাজন এক সন্ত্রাসীর বিরুদ্ধে দেশটিতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলেও জানায় সুইডিশ কর্তৃপক্ষ।
এদিকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। সেই সঙ্গে প্যারিসে হামলা স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত বলেও এ সময় মন্তব্য করেন তিনি। প্যারিসে হামলা চালানো ছিল একটি কাপুরুষোচিত কাজ। এটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত। তবে আমি বিশ্বাস করি সবাই মিলে দৃঢ় সংকল্পবদ্ধ হলেই কেবল সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হওয়া সম্ভব। এদিকে প্যারিস হামলায় জড়িত ৮ হামলাকারীর একজন সালে আবদেস সালামকে হামলার কয়েকদিন আগে তুরস্ক সীমান্ত থেকে গ্রেফতার করে বেলজিয়াম কর্তৃপক্ষের কাছে তুলে দেয়া হলেও পরে তারা তাকে ছেড়ে দেয় বলে অভিযোগ করেছে তুরস্ক সরকারের এক মুখপাত্র। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এবার চীন ও নরওয়ের ২ নাগরিককে হত্যা করেছে আইএস জঙ্গিরা। এরই মধ্যে দুই দেশের পক্ষ থেকে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আইএস নির্মূলে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আইএসের বিরুদ্ধে লড়ার জন্য একটি আন্তর্জাতিক জোট গঠনের লক্ষ্যে ফ্রান্সকে সাথে নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে রাশিয়া। আজই প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে উত্থাপিত হওয়ার কথা রয়েছে। আইএস জঙ্গিদের নির্মূলে বুধবার ইরাকে ১৬ দফা বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনী মুখপাত্র জানিয়েছে, এসব বিমান হামলায় মসুলে আইএসের আয়ের অন্যতম উৎস তেল ক্ষেত্রগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। সিরিয়াতেও আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট। ১৬ দফা বিমান হামলায় আইএসের বেশ কয়েকটি অবস্থান গুড়িয়ে দেওয়া হয়। রাশিয়াও এই প্রথমবারের মতো জঙ্গিদের দখলে থাকা তেল ক্ষেত্র ও তেলের ট্যাঙ্কার লক্ষ্য করে হামলা চালিয়েছে। ফ্রান্সও বিমান হামলা চালিয়েছে সিরিয়ায়। ফরাসি বিমান হামলায় বুধবার আইএসের রাজধানী হিসেবে পরিচিত রাকায় ৩৩ জঙ্গি নিহত হয়েছে বলে জানায় সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এই অবস্থায় আইএস বিরোধী একটি আন্তর্জাতিক জোট গঠনে জাতিসংঘের অনুমোদন গ্রহণের লক্ষ্যে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপনের উদ্যোগ নিয়েছে রাশিয়া। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ এরই মধ্যে এই প্রস্তাবের প্রতি তার সমর্থনের কথা জানিয়েছেন। ভেটো শক্তিধর আরেক দেশ ব্রিটেন বলছে, আইনসম্মত কোনো উদ্যোগে বাধা দেবেন না তারা। সিরিয়ায় ব্রিটেনের সেনা অভিযান চালানোর জন্য নিরাপত্তা পরিষদে অনুমোদন প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। আইএস জঙ্গিরা ধর্মের নামে এইসব অপকর্ম করে আসলেও তারা ইসলামের মূল আদর্শ থেকে বিচ্যুত। তারা মানবজাতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই জঙ্গিরা যেখানেই থাকুক না কেন আমরা তাদের নির্মূল করব। আইনি কোনো বাধা না থাকলে আমরা জঙ্গি দমন ইস্যুতে আনা কোনো প্রস্তাবে ভেটো দেব না। এদিকে সিরিয়ার সংকট এবং দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ প্রসঙ্গে সুর পাল্টেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, সিরিয়ার সংকট সমাধানে রাশিয়ার সাথে এক হয়ে কাজ করতে কোনো আপত্তি নেই তার। এরপরই রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, পরিস্থিতি বিবেচনায় আসাদ সরকারকে ক্ষমতা থেকে সরানোর দাবি থেকে পশ্চিমা নেতাদের সরে আসতে হবে। আইএস দমন এখন এতটাই জরুরি হয়ে পড়েছে যে এটা পরিষ্কার যে জোট গঠনে কোনো পূর্বশর্ত দেয়া পশ্চিমা নেতাদের উচিত হবে না। আমি আশা করছি পরিস্থিতির গুরুত্ব বুঝে তারা এই বিষয়ে পদক্ষেপ নেবেন। এদিকে আবার আইএস জঙ্গিরা নরওয়ে এবং চীনের 2 জিম্মিকে হত্যার দাবি করেছে। 48 বছর বয়সী নরওয়ের নাগরিক জোহান গ্রিমসগার্ড ওফস্তাদ এবং 50 বছর বয়সী চীনা নাগরিক ফান জিংগুইকে কোথা থেকে জঙ্গিরা অপহরণ করে এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এরই মধ্যে দুদেশের সরকার তাদের হত্যার বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ দমনে আরও কঠোর হওয়ারও ঘোষণা দিয়েছেন তারা। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। আইএস জঙ্গিরা মিশরে বিধ্বস্ত রুশ বিমানটি বিস্ফোরণে ব্যবহৃত বোমার ছবি প্রকাশ করেছে। জঙ্গিরা দাবি করছে সোডা ক্যানে ভরে তারা বোমাটি বিমানের ভেতর রাখে। এছাড়া হামলাকারীর পাসপোর্টের ছবিও অনলাইনে প্রকাশ করেছে জঙ্গি গোষ্ঠীটি। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এক রুশ গণমাধ্যম জানিয়েছে, বোমাটি বিমানের মূল কেবিনের পেছনে জানালার পাশে বসা একজন যাত্রীর আসনের নিচে পেতে রাখা ছিল। এদিকে প্যারিসের পর ভারতে আইএস হামলা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবকটি রাজ্যকে এক সতর্কবার্তায় বলা হয়েছে, জনবহুল এলাকায় এসব হামলা চালাতে পারে আইএস ভাবধারায় বিশ্বাসীরা। ভারতের মোট 12টি রাজ্যে আইএসের প্রভাব রয়েছে। এর মধ্যে মহারাষ্ট্র ও দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে আইএসের প্রভাব সবথেকে বেশি। গেল 6 নভেম্বর কলকাতা থেকে পশ্চিমবঙ্গ আইএসের প্রধান হিসেবে সন্দেহভাজন একজনকে আটকের কথা জানিয়েছে স্থানীয় পুলিশ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় রাষ্ট্রগুলোকে এক হয়ে কাজ করার আহ্বান চীনের। ম্যানিলায় অ্যাপেক সম্মেলনের বিরুদ্ধে সমাবেশে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো শহরে বোকো হারাম জঙ্গি গোষ্ঠীর আত্মঘাতী হামলায় অন্তত 12 জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে 60 জন। বুধবার শহরের প্রাণকেন্দ্রে একটি মোবাইল ফোনের মার্কেটে এই হামলার ঘটনা ঘটে। আত্মঘাতী হামলাকারী দুজনই নারী ছিল বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, একটি গাড়িতে করে 6 জন মানুষ ওই এলাকায় আসে। এদের মধ্যে 2 জন মহিলাকে ঘটনাস্থলে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে যায় বাকি 4 জন। 2 জন মহিলার একজন মার্কেটের ভেতরে, অপরজন মার্কেটের বাইরে অবস্থান নেয়। হঠাৎ করে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলাকারীরা ঘটনাস্থলেই মারা যায়। বিশ্বের সহিংস কর্মকাণ্ডের জন্য জঙ্গি গোষ্ঠী আইএস কুখ্যাত হলেও তাদের চেয়ে বেশি মানুষকে হত্যা করেছে নাইজেরিয়া ভিত্তিক জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। এছাড়া 2014 সালে সন্ত্রাসী হামলায় ইতিহাসের সবচেয়ে বেশি মানুষ হতাহতের ঘটনা ঘটে বলে নতুন এক প্রতিবেদনে বলা হয়। বুধবার প্রকাশিত বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক নতুন প্রতিবেদনে বলা হয়, সারা দুনিয়ায় মোট সন্ত্রাসী হামলার অর্ধেকেরও বেশি হামলার জন্য দায়ী বোকো হারাম ও আইএস। 2014 সালে যুদ্ধক্ষেত্রের বাইরে আইএসের হাতে 6073 জনের প্রাণহানি হলেও গত মার্চে জঙ্গি গোষ্ঠীটির সঙ্গে নিজেদের আনুগত্য প্রকাশ করা বোকো হারাম হত্যা করেছে 6644 জনকে। এছাড়া তালেবান হত্যা করেছে প্রায় 3500 মানুষ। আর যুদ্ধক্ষেত্রে প্রায় 20,000 মানুষের মৃত্যুর জন্য আইএস দায়ী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্যারিস হামলার ঘটনায় সিরীয় শরণার্থীদের যুক্তরাষ্ট্রের প্রবেশে কড়াকড়ি আরোপের বিষয়ে রিপাবলিকানদের আনা বিলে ভেটো দেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। এর আগে সিরীয়দের যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দিয়ে ওবামা দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন উল্লেখ করে শরণার্থীদের ঠেকাতে মার্কিন প্রতিনিধি পরিষদে বিল উত্থাপনের কথা জানান পরিষদের স্পিকার পল রায়ান। এদিকে যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে সিরীয় শরণার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সেখানে বসবাসরত সিরীয়রা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেক্রামেন্টো অঞ্চলে 2 বেডরুমের একটি ফ্ল্যাটে 2 কন্যা ও স্ত্রী সহ বসবাস করছেন সিরীয় নাগরিক আব্দরাব্বু। 3 বছর আগে সিরিয়ার হোমস থেকে পালিয়ে এখানে এসে আশ্রয় নেন তিনি। সিরিয়ার গৃহযুদ্ধ ও আইএস জঙ্গিদের তাণ্ডব লীলায় ঘরবাড়ি ছেড়েছে তারই মতো লাখ লাখ মানুষ। আব্দরাব্বুর মতোই 3 বছর আগে প্রথম দফায় যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ পায় 1700 অভিবাসীর একটি ছোট দল। ক্যালিফোর্নিয়া, টেক্সাস, মিশিগান ও পেনসিলভানিয়ায় ভাগ করে দেওয়া হয় তাদের। অথচ গত সোমবার নির্বাহী আদেশ জারি করে সিরীয় শরণার্থীদের প্রবেশ বন্ধ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের 7টি রাজ্যের গভর্নর। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ও হতাশ সেসব জায়গায় বসবাসরত সিরীয়রা। সিরিয়ায় প্রতিদিন বোমা ও গুলির শব্দ আর মৃত্যুর আতঙ্ক নিয়ে বসবাস করছে মানুষ। তারা কেবলমাত্র বেঁচে থাকার আশায় দেশ ছেড়ে দূর দেশে পাড়ি জমাচ্ছে। তাদের বাঁচার রাস্তা বন্ধ করে দেওয়াও এক ধরনের অপরাধ। প্রতিদিন আমরা টিভিতে দেখছি কি চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে ওরা। জীবনকে নতুন করে গড়ার একটা সুযোগ ওদের প্রাপ্য, অথচ আমরা তা দিতে অস্বীকৃতি জানাচ্ছি। এটা অন্যায়। তবে প্যারিস হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে মার্কিন প্রশাসন আরো 10,000 সিরীয় শরণার্থীকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে পরিবর্তন আনবে না বলে আবারও জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এই পরিপ্রেক্ষিতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান বলেছেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের নিরাপত্তা হুমকি বাড়িয়ে দেবে। ফ্রান্সের ঘটনায় পুরো পৃথিবী থমকে গেছে। এই ঘটনা যে কোনো জায়গায় হতে পারে, তাই আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। আমরা একটি বিল উত্থাপন করেছি যার মধ্য দিয়ে ইরাক ও সিরিয়া থেকে যারা আসবে তাদের সবকিছু খতিয়ে দেখার পরই যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ মিলবে। এই বিলের ফলে সিরীয় শরণার্থীদের আশ্রয় দেওয়ার প্রক্রিয়া শুরু করতে আরো একটু বেশি সময় লাগবে ওবামা। রায়ানের বক্তব্যের পরপরই এই উদ্যোগের কড়া সমালোচনা করে একটি বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয়, রিপাবলিকানদের এই বিলে ভেটো দেবেন প্রেসিডেন্ট ওবামা। মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য মাইক ম্যাককল ও রিচার্ড হিউডসনের উত্থাপিত এই বিলকে অর্থহীন ও অযৌক্তিক বলেও উল্লেখ করা হয় ওই বিবৃতিতে। এদিকে হন্ডুরাস রুট ধরে যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রত্যাশী 6 সিরীয়র কাছে ভুয়া পাসপোর্ট পাওয়া গেছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ। বুধবার তারা গুয়াতেমালা সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্র প্রবেশের চেষ্টা চালাচ্ছিল বলে অভিযোগ পুলিশের। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। আটলান্টিক মহাসাগরের পশ্চিমাঞ্চলীয় সাহারা উপকূল ধরে ইউরোপ যাওয়ার পথে অভিবাসীবাহী একটি নৌযান ডুবির ঘটনায় 22 জনকে উদ্ধার করেছে স্পেনের উপকূলরক্ষীরা। এই ঘটনায় আরও 20 জন নিখোঁজ রয়েছে বলে জানায় তারা। বুধবার আটলান্টিকের স্প্যানিশ সমুদ্রে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় নৌযানটি। উদ্ধারকৃতদের রেডক্রস কর্মীদের সহায়তায় গ্র্যান্ড ক্যানারিয়া দ্বীপে আনা হয়েছে। ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের কাছে পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপে এই রুট 10 বছর আগে ব্যাপক জনপ্রিয় ছিল বলে জানায় গণমাধ্যম। পরে স্পেন নিরাপত্তা বাড়ালে এই রুট ব্যবহারের প্রবণতা কমে আসে।
বিশ্ব অর্থনীতির চাকা সচল রাখতে এবং সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় রাষ্ট্রগুলোকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় 23তম অ্যাপেক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। সম্মেলনে আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও সবার আগ্রহের কেন্দ্রে থাকা দক্ষিণ চীন সাগরের বিতর্কিত সমুদ্র সীমার বিষয়ে কোনো আলোচনা হয়নি। 23তম অ্যাপেক সম্মেলনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ম্যানিলায় সরকারি ছুটি ঘোষণার পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় 18,000 পুলিশ মোতায়েন করেছে কর্তৃপক্ষ। বাতিল করা হয়েছে 1,000-এরও বেশি ফ্লাইট, বন্ধ রাখা হয়েছে বেশ কয়েকটি রাস্তা। এই সম্মেলন সুষ্ঠুভাবে আয়োজনে ফিলিপিন্স সরকার $21 কোটি বরাদ্দ করেছে বলে জানিয়েছে গণমাধ্যম। দুদিনব্যাপী সম্মেলনের প্রথম দিন বুধবার অ্যাপেক নেতারা বাণিজ্যিক পরামর্শক পরিষদের প্লেনারি সেশনে যোগ দিয়ে আঞ্চলিক অর্থনীতির প্রবৃদ্ধি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা, মানব সম্পদ উন্নয়ন, গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি এবং টেকসই উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। 2025 সালের মধ্যে জোটভুক্ত 21টি রাষ্ট্রের মধ্যে অবাধ বাণিজ্য অঞ্চল গড়ে তোলার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সে বিষয়ে নেতারা রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি যখন নিম্নমুখী তখন বেইজিং একাই আর্থিক উন্নয়নের চাকা সচল রেখেছে বলে উল্লেখ করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং অর্থনৈতিক উন্নয়নে জোট রাষ্ট্রগুলোকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান। চীন শুরু থেকে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে কাজ করে গেছে, আজও তার কোনো পরিবর্তন হয়নি। অ্যাপেকভুক্ত দেশগুলোর মধ্যে একটি আধুনিক মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলা গেলে এই উন্নয়নের স্রোত সব দিকে ছড়িয়ে যাবে। এ সংক্রান্ত বেশ কয়েকটি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি। বৈঠক শেষে এক জমকালো নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে বিশ্ব নেতারা সস্ত্রীক যোগ দেন। এ সময় ফিলিপিন্সের প্রেসিডেন্ট ভোজ শুরুর আগে অ্যাপেকভুক্ত রাষ্ট্রগুলোকে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সহযোগিতার ভিত্তিতে কাজ করার আহ্বান জানান। অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির লক্ষ্যে জোটভুক্ত দেশগুলোকে সমন্বিত হয়ে বিভিন্ন সমস্যার সমাধান করতে হবে। খেয়াল রাখতে হবে সব দেশ যেন সমান সুযোগ পায়, কেউ যেন পিছিয়ে না থাকে। এবারের সম্মেলনে সবার আগ্রহের কেন্দ্র জুড়ে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত সমুদ্র সীমার বিষয়টি থাকলেও তা নিয়ে কোনো আলোচনা হয়নি। এই বিতর্কিত ইস্যুর কারণে চীনা প্রেসিডেন্টের ফিলিপিন্সের সফর বাতিল হওয়ার কথা থাকলেও তার বৈঠকে যোগদানকে বেশ ইতিবাচক দৃষ্টিতে দেখছেন বিশ্ব নেতারা। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। অ্যাপেক সম্মেলন দারিদ্র্যপীড়িত রাষ্ট্রগুলোর জন্য উপহাসমূলক উল্লেখ করে এর প্রতিবাদে বৃহস্পতিবার ফিলিপিন্সের ম্যানিলায় বিক্ষোভ করেছে দেশটির বামপন্থী দল বেগং আলিয়ানসাং মাকাবায়ানের নেতাকর্মীরা। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুপক্ষের সংঘর্ষে এক পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়। অ্যাপেক সম্মেলনের ফলে উন্নয়নশীল ও অপেক্ষাকৃত দারিদ্র্যপীড়িত দেশগুলো কোনো উন্নয়ন তো হয় না, উল্টো তাদের অর্থে ধনী রাষ্ট্রগুলো তাদের ব্যবসার প্রসার ঘটায় বলে মন্তব্য বিক্ষোভকারীদের। এবছর ম্যানিলা 2 দিনব্যাপী অ্যাপেক সম্মেলনের আয়োজন করলে পুরো শহর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়। তবে বিক্ষোভকারীরা পুলিশি বাধা অতিক্রম করে সম্মেলন স্থান অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি গরম পানি নিক্ষেপ করে। এ সময় বিক্ষোভকারী অ্যাপেক সম্মেলন বিরোধী স্লোগান দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। আসিয়ান সম্মেলনকে সামনে রেখে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, জাপানিজ প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এবং চীনা প্রধানমন্ত্রী লি কিকুয়ান এই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্যারিস হামলার পর আসিয়ান সম্মেলনকে ঘিরে নিরাপত্তা রক্ষার উপর জোর দিচ্ছে প্রশাসন। এদিকে চীন ও আসিয়ান সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে সামুদ্রিক দ্বীপ নিয়ে যে বিরোধ রয়েছে সে বিষয়ে আসিয়ানে আলোচনা করা হবে বলে মনে করা হচ্ছে। সম্মেলনকে ঘিরে বাড়তি নিরাপত্তার জন্য কুয়ালালামপুর শহরে কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সম্মেলন চলাকালীন রাস্তাগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আসিয়ান সম্মেলন নভেম্বরের 20 তারিখ শুরু হয়ে 22 নভেম্বর শেষ হবে। অন্ধ্রপ্রদেশের চিত্তর শহরের মেয়রকে নিজ দপ্তরে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত পরিচয়ের অস্ত্রধারীরা। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মেয়র কাতারি অনুরাধা দপ্তরে বসে কাজ করার সময় বোরখা পরিহিত 3 জন বন্দুকধারী তাকে গুলি করে এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান মেয়র অনুরাধা। হামলার ঘটনায় তার স্বামীও গুরুতর আহত হন। তিনি সেই সময় মেয়রের দপ্তরে উপস্থিত ছিলেন। পুলিশ এখনও হত্যাকারীদের ধরতে পারেনি। এদিকে হত্যাকারীদের খোঁজে অন্ধ্রপ্রদেশ ও তার আশপাশে ব্যাপক অভিযান চালাচ্ছে পুলিশ।
রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী উল্লেখ করে তাদের বাংলাদেশেই ফেরত যেতে হবে বলে মন্তব্য করেছেন এনএলডির জ্যেষ্ঠ নেতা ইউ উইন হতেইন। গেল ৮ নভেম্বরের নির্বাচনে দলের বিশাল জয়ের পর নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। নোবেল শান্তি বিজয়ী অং সান সুচির দলের এই নেতার বক্তব্য, রোহিঙ্গা ইস্যুতে দেশটির সেনা সমর্থিত বিদায়ী সরকারের নীতি সঠিক, তবে মানবাধিকারের দিক বিবেচনা করে এই বিষয়টি নিয়ে কাজ করা হবে বলে জানিয়েছেন তিনি। এমনকি রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের সাথেও একটি চুক্তি করতে হবে বলে মন্তব্য হতেইনের। দীর্ঘ ২৫ বছর মিয়ানমারের সেনা সমর্থিত সরকার সেখানকার রোহিঙ্গা মুসলমানদের উপর অত্যাচার এবং নির্যাতন করছে। তাই রোহিঙ্গারা ভোট দিতে না পারলেও সুচির দলকেই সবসময় সমর্থন জানিয়ে আসছে। তবে বিশ্লেষকরা বলছেন, গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির দলের জয় মিয়ানমারের রোহিঙ্গাদের জীবনে তেমন কোনো পরিবর্তন আনবে না। আন্তর্জাতিক সময়ের পর্যায়ে অর্থ বাণিজ্যের খবর। ১৯৯৬ সালের পর থেকে এখন পর্যন্ত মোট ৭ বার মন্দার মুখে পড়েছে জাপানের অর্থনীতি, যার ফলে বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতির স্থান হারাতে হয়েছে দেশটিকে। অর্থনীতি চাঙ্গা করতে যে নানা পদক্ষেপ নিয়েও ব্যর্থ জাপানের নীতি নির্ধারকরা। একসময় এশিয়ার সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ বলতে বোঝানো হতো জাপানকে। পরিচিতি ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবেও। কিন্তু গত ২০ বছরে দফায় দফায় মন্দার শিকার হয়ে অর্থনীতির সেই জৌলুস যেন হারাতে বসেছে দেশটি। সেই জায়গা এখন চীনাদের দখলে। মূলত গত ২ দশকেরও বেশি সময় ধরে চলা মূল্য সংকোচন সমস্যা, বয়স্ক লোকের সংখ্যা বাড়া, বিশ্বমন্দার প্রভাবে রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়া এবং ২০১১-র ভয়াবহ সুনামি জাপানের এই দুর্দশার জন্য দায়ী। কিন্তু বিক্রয় কর বাড়ানো, সম্প্রসারণশীল মুদ্রানীতি গ্রহণ সহ দফায় দফায় নানা উদ্যোগ নিয়েও পরিস্থিতির কোনো উন্নয়ন করতে পারেনি নিত্য নতুন প্রযুক্তির উদ্ভাবক এই দেশটির নীতি নির্ধারকরা। বরং বিক্রয় কর বাড়ানোয় কেনাকাটায় নিরুৎসাহিত হয়ে পড়েছেন জাপানিরা, যার মাসুল গুনতে হচ্ছে দেশটির অভ্যন্তরীণ অর্থনীতিকে। এমনকি বিফলে গেছে বিশ্বব্যাপী অ্যাবেনোমিক্স নীতি হিসেবে পরিচিতি পাওয়া প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের নেওয়া পদক্ষেপও। আর তার প্রমাণ দেশটির সাম্প্রতিক অবস্থা। গত প্রান্তিকেও জাপানের অর্থনীতি 0.8% সংকুচিত হয়েছে। রপ্তানি কমায় পণ্য উৎপাদন কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। এমন অবস্থায় শুধুমাত্র প্রবৃদ্ধি বাড়ানোর দিকে মনোযোগ না দিয়ে শ্রমবাজার পুনর্গঠন সহ মূল সমস্যা উদ্ঘাটনের পরামর্শ বিশ্লেষকদের। নাজিয়া শাকুর, সময় সংবাদ। ঋণের অর্থ পেতে আবারও দাতা গোষ্ঠীর কয়েকটি শর্ত পূরণের চুক্তি করল গ্রিস। এই শর্তগুলোর মধ্যে কর আদায় প্রক্রিয়া জোরদার এবং দামি খাদ্যপণ্যে কর আরোপের বিষয়টি উল্লেখযোগ্য। বিষয়টি নিশ্চিত করেছেন গ্রিসের অর্থমন্ত্রী ইউক্লিড সাকালোতোস। চলতি বছরেই ব্যয় সংকোচন নীতি পূরণের শর্তে গ্রিসকে আর্থিক খাত পুনর্গঠনের জন্য $৯,২০০ কোটি অর্থ সহায়তা দিতে সম্মত হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক এবং ইউরোপীয় ইউনিয়ন। তবে কিছু পুনর্গঠন শর্তের কারণে এখনও আটকে আছে অর্থ সহায়তা পাওয়ার বিষয়টি। এর মধ্য দিয়ে পুনর্গঠন কার্যক্রম আইনের আওতায় আনতে পারবে গ্রিক পার্লামেন্ট। লন্ডনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল ব্রিটিশ বাংলাদেশি হুজ হু ম্যাগাজিনের প্রকাশনা উৎসব ও ৮ম অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান ও উৎকর্ষের বিবরণ নিয়ে প্রতি বছর এই পত্রিকাটি প্রকাশিত হয়। নিজ নিজ পেশায় অসাধারণ সাফল্যের স্বাক্ষর রাখায় এবার ৬ ব্রিটিশ বাংলাদেশিকে সম্মাননা দেয়া হয়। শোয়েব কবিরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির গুণীজনদের উল্লেখযোগ্য অবদানের কথা স্মরণীয় রাখতে ২০০৮ সালে যাত্রা শুরু করে বাৎসরিক ম্যাগাজিন হুজ হু। বিভিন্ন ক্ষেত্রে ব্রিটিশ বাংলাদেশিদের সাফল্য গাথার কথা লিপিবদ্ধ রাখার পাশাপাশি হুজ হু প্রতি বছর 6টি ক্যাটাগরিতে কমিউনিটি সদস্যদের পুরস্কৃত করে। হুজ হুর এমন উদ্যোগে নিজেদের সন্তুষ্টির কথা জানালেন অ্যাওয়ার্ড প্রাপ্তরা। ব্রিটিশ বাংলাদেশিরা যুক্তরাজ্যের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের পরিচয় দিয়েছেন। এখানকার পার্লামেন্টে 3 জন বাংলাদেশি সদস্য রয়েছেন। অদূর ভবিষ্যতে ব্রিটিশ বাংলাদেশিদের উন্নয়নের পথ কেউ রুখতে পারবে না। ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির প্রবীণ ও নবীন সদস্যরা যে ভূমিকা রাখছে সে বিষয়ে সহজেই জানা যায় ব্রিটিশ বাংলাদেশি হুজ হুর মাধ্যমে। তাই এই প্রকাশনাকে বেশ গুরুত্ব সহকারে দেখছেন লন্ডনের মেয়র নির্বাচনের কনজারভেটিভ মেয়র প্রার্থী জ্যাক গোল্ডস্মিথ। ব্রিটিশ বাংলাদেশিরা অনেক প্রতিভাবান। তারা ব্রিটেনের কারিশিল্প, রাজনীতি, অর্থনীতি, সামাজিক উন্নয়ন সহ প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে। ভবিষ্যৎ প্রজন্মকে
ভালো কাজে উৎসাহ দেওয়ার পাশাপাশি এই প্রকাশনা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেন ব্রিটিশ বাংলাদেশি হুজহুর সম্পাদক ব্যারিস্টার সাদত করিম। আমরা সফল এসব মানুষদের নিয়ে প্রতি বছর গালা ডিনারের আয়োজন করি। ভবিষ্যতে আরো বড় পরিসরে এই অনুষ্ঠান করার আশা আছে। লন্ডনের প্রেস্টিজিয়াস মেরিডিয়ান গ্র্যান্ড হলে আয়োজিত ব্রিটিশ বাংলাদেশি হুজহু ম্যাগাজিনের জাঁকজমকপূর্ণ অ্যাওয়ার্ড ও প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। সময় সংবাদ, লন্ডন, যুক্তরাজ্য। আগ্নেয়গিরি উদ্গীরণের কারণে ইন্দোনেশিয়ার বালি এবং লম্বকের মতো দ্বীপগুলোতে কমে গেছে পর্যটকের সংখ্যা। 2 বার অগ্নুৎপাতের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে লম্বক এবং বালির বিমানবন্দর। পর্যটন খাত থেকে মোটা অঙ্কের মুনাফা হলেও মাত্র 1 মাসে এই খাতে লোকসান হয়েছে $45,000। ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপের রিনজানি পর্বতের পূর্বে অবস্থিত বারুজারি পর্বতের আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হয়েছে গেল অক্টোবরের শেষ দিকে। সেই থেকে এখনো থেমে থেমে চলছে দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম আগ্নেয়গিরির উদ্গীরণ। এর প্রভাব পড়ছে লম্বক এবং বালির মতো দ্বীপগুলোতে। পর্যটকরা যেখানে একটু প্রশান্তির ছোঁয়া পেতে ছুটে যেতেন, সেগুলো এখন লাভার তাপে উত্তপ্ত। এ কারণে পর্যটক আগমন তো বন্ধ রয়েছেই, সেই সাথে আগাম বুকিং বাতিল করছেন অনেকে। এর আগে জুলাইতে জাভা প্রদেশের রাউং পর্বত থেকে অগ্নুৎপাতের কারণে হাজার হাজার পর্যটক ভ্রমণ বাতিল করেছিল। পর্যটন খাত প্রতিদিন $1,500 পর্যন্ত লোকসান গুনছে। এয়ারপোর্টগুলোও বন্ধ, শুধুমাত্র আগ্নেয়গিরির কারণে এই অবস্থা। এদিকে ফ্লাইট বাতিল সহ হোটেল বুকিং বন্ধ থাকায় এর প্রভাব পড়ছে ইন্দোনেশিয়ার পর্যটন নির্ভর অর্থনীতিতে। শুধু যে পর্যটকরা আসতে কিংবা ঘুরতে পারছে না, ব্যাপারটা তা নয়। বিমানবন্দর বন্ধ থাকায় ব্যবসায়িক প্রয়োজনেও কেউ দেশের বাইরে যেতে পারছেন না কিংবা আসতে পারছেন না। আমরা তাদের পর্যাপ্ত তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ইন্দোনেশিয়ার আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রিনজানি পর্বতের আগ্নেয়গিরির অবস্থা এখন নাগরিক কিংবা পর্যটক সবার জন্যই বিপজ্জনক। বিশ্বের 130টি বিপজ্জনক সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে একটি রিনজানি। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। ভালোবাসার নগরী বলতে এক কথায় যে নামটি আসবে তা হলো ফ্রান্সের রাজধানী প্যারিস। 2000 বছরের পুরনো এই নগরী এতটাই পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে যেন মনে হবে পটে আগা কোনো ছবি। তবে শুক্রবারের হামলার পর পর্যটকদের পদচারণায় সদা চঞ্চল প্যারিস পরিণত হয় থমথমে এক নগরীতে। এতে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ে দেশটির পর্যটন শিল্প। তবে প্যারিস আবারও পুরনো চিত্রে ফিরে যাবে এমনটাই আশা স্থানীয়দের। পৃথিবীর 7ম আশ্চর্যের অন্যতম নিদর্শন প্যারিসের সুবিশাল আইফেল টাওয়ার। 2000 বছরের পুরনো ঐতিহ্যবাহী নগরীর প্রতিটি কোণায় ছড়িয়ে আছে এমন অজস্র সুন্দর ও বিস্ময়ের পদচ্ছাপ। বিজ্ঞান, বাণিজ্য, রাজনীতি, শিক্ষা, শিল্পকলা সহ প্রতিটি ক্ষেত্রে বিশ্বে প্যারিসের মর্যাদাই আলাদা। এ কারণে প্রতি বছর 2 কোটি পর্যটক ভিড় করেন এই ভালোবাসার নগরীতে। কিন্তু শুক্রবারের সন্ত্রাসী হামলার পর বদলে যায় নগরীর দৃশ্যপট। পর্যটকদের পদচারণায় সদা চঞ্চল প্যারিস এখন স্তব্ধ, জনশূন্য। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আগ্নেয়াস্ত্র হাতে নিরাপত্তা বাহিনী অবস্থান নেয় শহর জুড়ে এখন থমথমে অবস্থা। প্যারিসবাসী সহ সেখানে আটকে পড়া পর্যটকদের মধ্যে বিরাজ করছে চাপা আতঙ্ক। এই উদ্বেগ কাটিয়ে প্যারিস কি আগে স্বাভাবিক উজ্জ্বলতায় ফিরে যাবে, এমন প্রশ্ন অনেকেরই। প্যারিস হলো পর্যটকদের তীর্থস্থান, কিন্তু এখন আমাদের গ্রাহকরা অনেক ভীত, আতঙ্কিত। তারা বারবার ফোন করে এখানকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন করছেন। সব মিলিয়ে আমাদের পর্যটন বীমা প্রতিষ্ঠানটি বেশ নড়বড়ে অবস্থায় আছে। ফ্রান্স জুড়ে জরুরি অবস্থা জারি করার পাশাপাশি আবারও হামলা হতে পারে এমন আতঙ্ক থেকে গত কয়েকদিনে অসংখ্য ফ্লাইট, হোটেল ও ক্রুজ শিপের বুকিং বাতিল হয়ে গেছে। এ কারণে ক্ষতির আশঙ্কায় দিন পার করছেন এই শিল্প সংশ্লিষ্ট কর্মচারীরা। এরই মধ্যে বেশ কয়েকজন ফোন করে বুকিং বাতিল করেছেন। আমার ধারণা এমন ফোন আরো আসবে। সামনের দিনগুলোয় পরিস্থিতি কেমন হবে তা নিয়ে আমরা শঙ্কিত। আইফেল টাওয়ার ছাড়াও প্যারিসের প্রধান দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে ঘনক আকৃতির বিশাল দালান লা ডিফেন্স, লুভর মিউজিয়াম, 1000 বছরের পুরনো গির্জা নটর ড্যাম, নেপোলিয়নের সমাধি, কনকর্ড টাওয়ার এবং প্যারিসের রাস্তার পাশে গড়ে ওঠা ঐতিহ্যবাহী রেস্তোরাঁ। কদিন আগেও পর্যটকদের সমাগমে এ শহরে পা ফেলা দায় ছিল। তবে ফরাসি সরকারের করা নিরাপত্তা ব্যবস্থার প্রতি আস্থা রেখে সৌন্দর্য পিপাসু মানুষ আবারও প্যারিসের অলিতে গলিতে পদচ্ছাপ রেখে যাবে, এমনটাই আশা পারিবাসীর। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাসায়নিক হামলার শিকার হতে পারে ফ্রান্স, আশঙ্কা ফরাসি প্রধানমন্ত্রীর। প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী নিহতের বিষয়ে নিশ্চিত হতে চলছে তদন্ত।
হামলার আশঙ্কায় সুইডেন ও মেক্সিকোয় নিরাপত্তা জোরদার, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেরকেলের। এবার চীন ও নরওয়ের জিম্মি 2 নাগরিককে হত্যা করল আইএস। জঙ্গি দমনে আন্তর্জাতিক জোট গঠনে জাতিসংঘে প্রস্তাব তুলছে রাশিয়া। এবং যুক্তরাষ্ট্রের শরণার্থী প্রবেশে কড়াকড়ি আরোপে কংগ্রেসে রিপাবলিকানদের বিল উত্থাপন, ভেটো দেওয়ার ঘোষণা ওবামার। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।